সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্ময় গুহ, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ। আজকে আমাদের যে বিষয়টা আলোচিত হবে সেটা হচ্ছে যে নাইট্রোজেন ফিক্সেশন কোন শিল্পের গ্যাসীয় বৈধ উপায়ের বিষয়। আমরা প্রথমে নাইট্রোজেন ফিক্সেশনটা কি সেটা করব। নাইট্রোজেন ফিক্সেশন বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলো থাকে সেগুলোর মধ্যে নাইট্রোজেন অন্যতম। আমরা জানি উদ্ভিদ এবং প্রাণীর জন্য এই নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। তো বায়ুমণ্ডলে এই নাইট্রোজেনটা উদ্ভিদ বা প্রাণী সরাসরি গ্রহণ করতে পারে না। তো নাইট্রোজেন ফিক্সেশনটা কি সেটা আমরা একটু ডেফিনিশনটা একটু দেখি, তোমরা একটু শুনবে এবং লিখলাম। বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন যৌগে পরিণত এবং পরে তাকে ব্যবহার উপযোগী করে আবদ্ধ করে রাখা হয় তাকে নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। তাহলে আমি এটা একটু লিখে বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন যৌগে পরিণত এবং পরে তাকে ব্যবহার উপযোগী করে আবদ্ধ করে রাখা হয় তাকে নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। তাহলে আমরা কি লিখলাম? বায়ুমণ্ডলে মুক্ত নাইট্রোজেনকে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন যৌগে পরিণত করে পরে তাকে ব্যবহার উপযোগী করে আবদ্ধ করে রাখা হয় তাকে নাইট্রোজেন ফিক্সেশন বলা। নাইট্রোজেন ফিক্সেশন দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক ফিক্সেশন, এটা হচ্ছে নাইট্রোজেন কৃত্রিম ফিক্সেশন। ক্ষেত্রে ফিক্সেশন। তাহলে আমরা এই দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। প্রাকৃতিক ফিক্সেশন আমরা নাম দেখেই বুঝতে পারছি প্রাকৃতিক ফিক্সেশনটা কি হতে পারে। প্রাকৃতিক ফিক্সেশনটা আসলে প্রকৃতি ঘটিত একটা ব্যাপার, অর্থাৎ প্রকৃতিতেই ঘটে থাকে। সেজন্য প্রাকৃতিক ফিক্সেশন এটা প্রকৃতিতে যে উপায়ে হয়ে থাকে তাদের মধ্যে আমরা দুইটা উপায় এখানে আলোচনা করব। একটা হচ্ছে প্রাকৃতিক ফিক্সেশন বজ্রপাতের সময় কিভাবে হয়, এবং কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো সরাসরি এই নাইট্রোজেন তাদের মূলে এক ধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে সরাসরি বায়ুমণ্ডল থেকে শোষণ করতে পারে। তাহলে আমরা দেখি বায়ুমণ্ডলে প্রাকৃতিক ফিক্সেশনটা কিরকম।
তাহলে আমরা একটু দেখি বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে যে প্রক্রিয়ায় নাইট্রোজেন যৌগে পরিণত এবং পরে তাকে ব্যবহার উপযোগী করে আবদ্ধ করে রাখা হয় তাকে নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়। নাইট্রোজেন ফিক্সেশন দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক ফিক্সেশন, একটা হচ্ছে কৃত্রিম ফিক্সেশন। আমরা প্রাকৃতিক ফিক্সেশনটা নিয়ে একটু আলোচনা করব। প্রাকৃতিক ফিক্সেশন আমরা জানি বজ্রপাতের সময় প্রকৃতিতে অনেক তাপ উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। নাইট্রোজেন প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রথমে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। পরবর্তীতে এই নাইট্রিক অক্সাইড অতিরিক্ত অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়, যা বৃষ্টির পানির সাথে অক্সিজেন সহ নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে নাইট্রোজেনটা নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই যে নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাচ্ছে নাইট্রোজেনটা, বায়ুমণ্ডলের নাইট্রোজেন, এটা হচ্ছে একটা ফিক্সেশন। তাহলে আমরা দেখি এটা বিক্রিয়াটা কি। অর্থাৎ যখন বিদ্যুৎ ক্ষরণ হয় বজ্রপাতের সময়, বায়ুস্থ নাইট্রোজেন বায়ুস্থ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস, এটা বিদ্যুৎ ক্ষরণের সময়, বিদ্যুৎ ক্ষরণ যখন সংঘটিত হয় তখন এই ঘটনাটা ঘটে। 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা তখন প্রথমে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এই নাইট্রিক অক্সাইড বায়ুস্থ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে এটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাওয়া যায়, নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। এটা তোমরা মনে হয় এই বিক্রিয়াটা তোমরা নবম এবং দশম শ্রেণীতেও পড়েছো বিক্রিয়াটা। এবং এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হলো, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয়। এই যে নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হলো সেটা বৃষ্টির পানির সাথে নিচে পড়ে যায়, নিচে চলে আসে। 4 মোল, পানি হচ্ছে এখানে 2 মোল এবং পানি এখানে 4 মোল। তাহলে এই যে তোমার নাইট্রিক অ্যাসিড সেটা বৃষ্টির পানির সাথে নিচে পড়ে। আমরা জানি মাটিতে ক্যালসিয়ামের অনেক যৌগ আছে, তাদের মধ্যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট অন্যতম। এই সমস্ত লবণগুলোর সাথে যে ক্ষার জাতীয় পদার্থ, ক্ষারীয় পদার্থের সাথে যুক্ত হয়ে এরা লবণে রূপান্তরিত হয়। আমরা জানি এই ক্যালসিয়াম অক্সাইড এটা যখন বৃষ্টির পানি যখন সাথে নাইট্রিক অ্যাসিড যখন নিচে পড়বে তখন মাটিতে যে ক্যালসিয়াম অক্সাইড থাকে সেটা নাইট্রিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম নাইট্রেট গঠন করতে পারে। লবণ পানি, অ্যাসিড বেস রিঅ্যাকশন, লবণ এবং পানি এদের রূপান্তরিত হয়। আবার যদি ক্যালসিয়াম কার্বনেটের উপর পড়ে এটা নাইট্রিক অ্যাসিড, তখনও একইভাবে ক্যালসিয়াম নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ফর্ম করে। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা আমরা এখানে দেখলাম, এখানে আসলে একটা লবণ তৈরি হয়, এই ক্যালসিয়াম নাইট্রেট। এটা যখন বৃষ্টির পানিতে পড়ে নিচে চলে আসে তখন এই ক্যালসিয়াম নাইট্রেটটা আমরা বা উদ্ভিদেরা এটা খুব সহজে গ্রহণ করতে পারে। উদ্ভিদেরা এটা খুব সহজে গ্রহণ করে। তাহলে আমরা দেখলাম কিভাবে নাইট্রোজেন ফিক্সড হয়ে যাচ্ছে, নাইট্রোজেন ফিক্সেশনটা কৃত্রিমভাবে কিভাবে ফিক্সড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কৃত্রিম ফিক্সেশন, সরি প্রাকৃতিক ফিক্সেশন। তাহলে আমি আবার দেখি বিষয়টা। বজ্রপাতের সময় বায়ুস্থ নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এই নাইট্রিক অক্সাইড বায়ুস্থ অতিরিক্ত অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন ডাইঅক্সাইড গঠন করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানি প্লাস অক্সিজেনের সাথে মিশে নাইট্রিক অ্যাসিড রূপে
মাটিতে পতিত হয়। মাটিতে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেটের সাথে এটা একটা সল্ট তৈরি করে ক্যালসিয়াম নাইট্রেট, যেটা উদ্ভিদেরা খুব সহজেই গ্রহণ করতে পারে। আর আমরা জানি আমরা সরাসরি সেটা নিতে পারি না। অর্থাৎ নাইট্রোজেন আমরা লবণে ক্যালসিয়াম নাইট্রেটটাও আমরা গ্রহণ করি না। আমরা উদ্ভিদ থেকেই নাইট্রোজেনটা পেয়ে থাকি। উদ্ভিদ এই লবণটা খুব সহজে গ্রহণ করতে পারে। দ্রবণীয় পানিতে এটা খুব সহজে দ্রবীভূত হয়ে যায়। সেজন্য এটা উদ্ভিদ খুব সহজে গ্রহণ করতে পারে এবং মাটিতে অনেক সময় এই নাইট্রেট লবণটা সঞ্চিত খাদ্যরূপে মাটিতে থাকে। ফলে উদ্ভিদেরা এটা সহজে গ্রহণ করতে পারে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রাকৃতিক ফিজিশন আরেকটা, সেটা হচ্ছে কিছু, কিছু উদ্ভিদ আছে যেগুলোর মূল এই নাইট্রোজেন খুব সহজে গ্রহণ করে নিতে, বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে নিতে পারে। কেন? এরা কোন ধরনের উদ্ভিদ? যেমন শিম, মটরশুঁটি, কাঁকরোল জাতীয় ইত্যাদি উদ্ভিদেরা, ছোলা ইত্যাদি উদ্ভিদের মূলে লিগুমিনাস জাতীয় শিকড়ের লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ের গুঁড়িতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সিম্বায়োটিক জীবাণু। এই সিম্বায়োটিক জীবাণু সরাসরি বায়ুস্থ যে নাইট্রোজেনটা আছে সেটা সহজে গ্রহণ করতে পারে। চলো আমি একটু তোমাদেরকে বিষয়টা একটু পড়ে শোনাই। উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি থেকে নাইট্রেট লবণ এবং নাইট্রোজেন সার শোষণ করে উদ্ভিজ্জ প্রোটিনে পরিণত করে থাকে। শিম, মটরশুঁটি, ছোলা, কাঁকরোল প্রভৃতি লিগুমিনাস জাতীয় উদ্ভিদের শিকড়ের গুঁড়িতে বসবাসকারী সিম্বায়োটিক জীবাণু বায়ুর মুক্ত এই লবণকে শোষণ করে প্রোটিন উৎপাদনে সহায়তা করে। আবার কিছু, কিছু নন সিম্বায়োটিক জীবাণু আছে, যেমন অ্যাজোভেক্টর, যেগুলো সরাসরি বায়ু হতে লবণ গ্রহণ করে উদ্ভিজ্জ প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করতে পারে। এবং এই সমস্ত উদ্ভিদগুলা যখন মৃত্যুর পরে মাটির সাথে মিশে যায়, তখন এই লবণগুলো অটোমেটিক্যালি মাটিতে সঞ্চিত অবস্থায় থাকে এবং পরবর্তীতে ওই মাটিতে যখন আমরা কোনো উদ্ভিদ, নতুন কোনো উদ্ভিদ মাটিতে রোপণ করব, তখন ওই উদ্ভিদেরা ওই সঞ্চিত লবণটা, নাইট্রোজেন সমৃদ্ধ লবণটা সরাসরি গ্রহণ করতে পারে। এখন আমরা দেখব কৃত্রিম ফিক্সেশনটাকে। কৃত্রিম ফিক্সেশন অর্থাৎ আমরা এখানে প্রাকৃতিকভাবে এটা করব না, এটা সরাসরি আমাদের দ্বারা সৃষ্ট নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে কৃত্রিমভাবে আমরা কিভাবে তৈরি করতে পারি? কৃত্রিম ফিক্সেশনটা অনেকটা প্রাকৃতিক ফিক্সেশনের মতোই রিঅ্যাকশন গুলো, কিন্তু কৃত্রিম উপায়ে। অর্থাৎ আমরা যখন এই নাইট্রোজেন ফিক্সেশন করব, তখন এটাকে আমরা বলবো কৃত্রিম ফিক্সেশন। কৃত্রিম ফিক্সেশন দুইভাবে করা যায়। এটা হচ্ছে হ্যাবার-বস প্রণালীতে। হ্যাবার-বস প্রণালীতে আমরা দেখেছি এটা হচ্ছে কৃত্রিম। হ্যাবার প্রণালীতে আমরা জানি নাইট্রোজেন এবং হাইড্রোজেন 1:3 অনুপাতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন, হাইড্রোজেন কিন্তু আমরা 900 থেকে নিতে পারি। এটা 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার চাপে 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং এখানে আমরা জানি আয়রন প্রভাবের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড এবং অথবা মলিবডেনাম এটা প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এই যে নাইট্রোজেন ফিক্সেশন আমরা করলাম, সেটা পরবর্তীতে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে দিয়ে আমরা যখন কার্বন ডাই অক্সাইড প্রবাহিত করি, তখন সেটা ইউরিয়াতে রূপান্তরিত হয়। অথবা অ্যামোনিয়াম কার্বনেট হয়, পরবর্তীতে সেটা ইউরিয়া তৈরি করে। তাহলে এই যে ইউরিয়াতে পরিণত করা, এটা হচ্ছে আসলে কৃত্রিম ফিক্সেশন, কৃত্রিম উপায়ে প্রস্তুত করা। আমরা কৃত্রিম উপায়ে সেটা প্রস্তুত করেছি। 2 নম্বর হচ্ছে নাইট্রিক
অ্যাসিড চক্রে। তাহলে আমরা একটু দেখি হেবার প্রণালীতে কিভাবে করছি। হেবার প্রণালীতে আমরা আ 22 স্তর নাইট্রোজেনকে হাইড্রোজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হেবার বস প্রণালীতে অ্যামোনিয়া গ্যাস তৈরি করলাম। এই যে এখানে আমাদের কি প্রয়োজন হয় এটা তোমরা মেট্রিকে পড়েছ। এখানে আমরা জানি এখানে এম প্রভাবক প্রয়োজন হয়। প্রভাবক হিসেবে আমরা সাধারণত আয়রন প্রভাবক ব্যবহার করে থাকি এবং এখানে টেম্পারেচার লাগে ৪৫০ থেকে ৫৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর উম চাপ লাগে ২০০ অ্যাটমসফিয়ার প্রেশার এবং এই উপায়ে আমরা অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারি। এবং পরবর্তীতে অ্যামোনিয়া গ্যাসকে যখন তুমি কার্বন ডাই অক্সাইডের সাথে রাসায়নিক বিক্রিয়া করবে তখন অ্যামোনিয়াম কার্বনেট প্রথমে অ্যামোনিয়াম কার্বনেট হয়, পরে সেটা ইউরিয়াতে রূপান্তরিত হয়। এই যে ইউরিয়া, এটা হচ্ছে ইউরিয়া। আমরা ইউরিয়া হিসাবে যেটা মাটিতে ব্যবহার করি। এখানে দেখো নাইট্রোজেন ফিক্সড হয়ে গেছে। এভাবে আমরা নাইট্রোজেন ২ নম্বর হচ্ছে অসওয়াল্ড পদ্ধতি। অসওয়াল্ড পদ্ধতি। তাহলে অসওয়াল্ড পদ্ধতিতে আমরা কিভাবে করতে পারি? অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রোজেনকে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করা হয়। কৃত্রিম আর্ক প্রণালী আর্ক প্রণালীতে বৈদ্যুতিক চুল্লির সাহায্যে এটা করা হয় এবং এখানে ৩০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়াটা করা হয় বৈদ্যুতিক আর্ক এবং এটাও আগের মতো নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড হ্যাঁ, ঠিক আছে। তাই এভাবে নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয় এবং এই নাইট্রিক অ্যাসিড আমরা জানি আরেকটা পদ্ধতি আছে। এটা হচ্ছে যে বৈদ্যুতিক আর্ক পদ্ধতি আর অসওয়াল্ড পদ্ধতি এটা বৈদ্যুতিক আর্ক প্রণালীতে আর্ক পদ্ধতিতে অর্থাৎ এটা আর অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাসকে বায়ুর অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রথমে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করা হয়। নাইট্রিক অক্সাইডকে আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। তাহলে এই সবগুলো হচ্ছে কৃত্রিম উপায়ে নাইট্রোজেনকে ফিক্স করা। এভাবে নাইট্রোজেনকে ফিক্সেশন করার প্রক্রিয়াকে আমরা বলি নাইট্রোজেন ফিক্সেশন এবং এই ২ টা পদ্ধতি আ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উদ্ভিদ জগতের জন্য বা প্রাণী জগতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। তাহলে আমরা এই পরবর্তী অংশে যাই। আমরা এই পরবর্তী অংশে দেখব নাইট্রোজেন সাইকেলটা কি? নাইট্রোজেন সাইকেল এটা তোমরা শিখতে পারো, না শিখলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ আমাদের এই নাইট্রোজেন চক্র কিভাবে উদ্ভিদ এবং প্রাণী জগতে কিভাবে এটা কাজ করে সেটা আমরা একটু দেখব। আমরা দেখি নাইট্রোজেন চক্রে কিভাবে কাজ হয়। আমরা এখান থেকে শুরু করি। এভাবে আ নাইট্রোজেনটা চলে আসে। তাহলে আমি আবার দেখাই তোমাদের একটু বিষয়টা আবার দেখিয়ে বায়ুমণ্ডলের নাইট্রোজেন বিদ্যুৎকরণের সময় মাটিতে মিশে যায়। মাটি থেকে উদ্ভিদেরা সেটা গ্রহণ করে নাইট্রেট সল রূপে। উদ্ভিদ প্রোটিন রূপে প্রাণী উদ্ভিদ থেকে প্রাণী সেটা গ্রহণ করতে পারে এবং প্রাণী যখন মরে যায় তখন সেটা আবার বায়ুমণ্ডলে ফিরে যায়। আর এখানে প্রাণী থেকে আবার মাটিতে কিভাবে আসে? যখন প্রাণী মৃত্যুবরণ করে তখন মরণ এবং পচনের মাধ্যমে সেটা আম মাটিতে চলে আসে। উদ্ভিদেরও ঠিক একই রকম উদ্ভিদ যখন মরে যায় এবং পচে যায় তখনও সেটা আবার মাটিতে ফিরে আসতে পারে। আর বায়ুমণ্ডল থেকে সরাসরি সিম্বায়োটিক জীবাণুর মাধ্যমে সিম্বায়োটিক ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা খুব সহজে যে সমস্ত আম লিগুমিনোজ জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো আছে সেগুলো খুব সহজে গ্রহণ করতে পারে। আবার উদ্ভিদ যখন মৃত্যুবরণ করে তখন সেটা আবার বায়ুমণ্ডলে ফিরে যায়। এভাবে চক্রাকারে নাইট্রোজেনটা
উদ্ভিদ এবং প্রাণী অর্থাৎ আমাদের জীবজগতে আ সব যেভাবে ছড়িয়ে যায় সেটাকে আমরা বলি নাইট্রোজেন চক্র। তাহলে নাইট্রোজেন চক্রের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি। বায়ুমণ্ডলে নাইট্রোজেন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দ্বারা বিভিন্ন যৌগে পরিণত হয় এবং সেসব যৌগ মাটিতে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে পুনরায় মুক্ত নাইট্রোজেন রূপে বায়ুমণ্ডলে ফিরে আসে। প্রকৃতিতে নাইট্রোজেনের এই রূপান্তর প্রক্রিয়াকে আমরা নাইট্রোজেন ফিক্সেশন বলে থাকি। নাইট্রোজেন চক্র বলে থাকি। তাহলে বিষয়টা আবার বলি নাইট্রোজেন চক্রটা কি? নাইট্রোজেন বায়ুমণ্ডলে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দ্বারা বিভিন্ন যৌগে পরিণত হয় এবং সেই সব যৌগ মাটিতে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে পুনরায় মুক্ত নাইট্রোজেন রূপে বায়ুমণ্ডলে ফিরে আসে। প্রকৃতিতে নাইট্রোজেনের এই রূপান্তর প্রক্রিয়াকে নাইট্রোজেন চক্র বলা হয়। এটা হচ্ছে নাইট্রোজেন চক্র। তো আশা করি তোমরা আজকের যে বিষয়টা সেটা বুঝতে পেরেছো। আজকের বিষয়টাতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন ফিক্সেশন আছে, নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে আলোচনা করেছি। নাইট্রোজেন ফিক্সেশন কি? নাইট্রোজেন ফিক্সেশনের প্রকারভেদ। নাইট্রোজেন ফিক্সেশন ২ প্রকার। সেটা আমরা মেইনলি ২ প্রকার আমরা সেটা আলোচনা করেছি। নাইট্রোজেন ফিক্সেশনকে প্রাকৃতিক ফিক্সেশন এবং কৃত্রিম ফিক্সেশনের ২ ভাগে ভাগ করা যায়। ২ ভাগে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপরে আমরা নাইট্রোজেন চক্র নিয়ে একটু আলোচনা করেছিলাম। এরপরে আছে তোমাদের এখানে এর পরের অংশ আছে শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণ সম্পর্কে এখানে আলোচনা আছে। শিল্পের গ্যাসীয় বর্জ্য ও বায়ু দূষণের মধ্যে এখানে তোমাদের প্রথমে আছে এখানে দূষক পদার্থ কি? দূষক পদার্থ কাদেরকে বলা হয়? হ্যাঁ? তারপর আছে প্রকারভেদ ২ প্রকার। প্রাইমারি দূষক পদার্থ এবং সেকেন্ডারি দূষক পদার্থ। এগুলোর পার্সেন্টেজ গুলো দেয়া আছে, সর্বোচ্চ নিরাপদ সর্বোচ্চ মাত্রাগুলো দেয়া আছে এখানে। আমার মনে হয় এগুলো বর্ণনামূলক পড়া। তোমাদের এগুলো একটু রিডিং পড়লেই হয়ে যাবে। একটু অত বেশি ইম্পোর্টেন্ট নয়। তবে এখানে সর্বোচ্চ নিরাপদ মাত্রাটা তোমাদের একটু প্রয়োজন আছে। আর এখানে প্রাইমারি দূষক পদার্থ কোনগুলো এবং সেকেন্ডারি দূষক পদার্থ কোনগুলো সেগুলো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। তাহলে আমার মনে হয় তোমাদের এখানে আ একটু পড়ে শোনাচ্ছি আমি এখানে। আ মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য প্রতিদিন প্রায় 14 কেজি বায়ুর প্রয়োজন আছে। শিল্পের গ্যাসীয় বর্জ্য মারাত্মকভাবে বায়ু দূষণ ঘটিয়ে থাকে। এই দূষক পদার্থের মধ্যে অন্যতম হচ্ছে কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড গুলো, নাইট্রোজেন অক্সাইড গুলো, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোকার্বন, ধুলোবালি, ধাতু কণা এবং আরো অন্যান্য যে সমস্ত ভয়ঙ্কর বিষাক্ত পদার্থ বায়ুতে মিশে যায় সেগুলা। বায়ুমণ্ডলে তাদের সহনীয় মাত্রা অনুপাত অপেক্ষা বেশি হলে তা দূষক পদার্থ হিসাবে গণ্য করা হয়। বায়ুমণ্ডলে যেমন কার্বন মনোক্সাইডের সর্বোচ্চ মাত্রা হচ্ছে 0.1 পার্টস পার মিলিয়ন। এটা হচ্ছে সহনীয় মাত্রা। যদি এর চেয়ে পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সেটা একটা বায়ুমণ্ডলের জন্য দূষক পদার্থ হিসেবে কাজ করবে। অনুরূপভাবে যে সমস্ত গ্যাসীয় পদার্থের কথা আমরা বললাম নাইট্রোজেন অক্সাইড গুলা, সালফারের অক্সাইড গুলা, হ্যাঁ, ধুলাবালি, ধাতু কণা এই সমস্ত সবগুলো উপাদানই এখানে বায়ু দূষক পদার্থ হিসেবে কাজ করে। তো প্রাইমারি দূষক পদার্থ কোনগুলা সেগুলো একটু দেখি। যেসব দূষক পদার্থ তাদের উৎস থেকে নির্গত হয়ে অপরিবর্তিত অবস্থায় সরাসরি পরিবেশে বিশেষ করে বায়ুতে মিশে যায় তাদেরকে প্রাইমারি দূষক পদার্থ বলা হয়। অর্থাৎ যেগুলো সরাসরি বায়ুতে মিশে যায় এবং তাদের কোনো পরিবর্তন হয় না, যাদের কোনো পরিবর্তন হয় না তাদেরকে আমরা প্রাইমারি দূষক পদার্থ বলে থাকি। যেমন ফুলের রেণু, কার্বন চূর্ণ, তেজস্ক্রিয় পদার্থ, ধূলিকণা, ছাই, ধোঁয়া, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোকার্বন ইত্যাদি। আর সেকেন্ডারি দূষক পদার্থ কোনগুলা? পরিবেশের এক বা একাধিক উপাদানের সাথে প্রাইমারি দূষক পদার্থ যুক্ত হয়ে যে নতুন দূষকের সৃষ্টি করে তাদেরকে সেকেন্ডারি দূষক পদার্থ বলা হয়। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি দূষক পদার্থ। তাহলে সেকেন্ডারি দূষক পদার্থের মধ্যে যে সেকেন্ডারি দূষক পদার্থগুলো যেগুলো আমরা এখানে
পেয়ে থাকি তাদের মধ্যে অন্যতম হচ্ছে যেমন ফর্মালডিহাইড, স্টালডিহাইড, কিটোন, পারঅক্সিএসিটাইল নাই পারঅক্সিএসাইল নাইট্রেট, এটা হাইড্রোকার্বন বাষ্পের সাথে নাইট্রোজেনের অক্সাইড এবং ওজনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। এই সমস্ত যৌগগুলা এগুলো হচ্ছে সেকেন্ডারি দূষক পদার্থ। তাহলে আমরা বায়ু দূষক পদার্থ কাদেরকে বলবো? জীবগুলোকে ঘিরে রাখা বায়ুমণ্ডলে এমন কিছু পদার্থের মিশে যাওয়া যার কারণে জীবগুলির প্রাণহানি, স্বাস্থ্যহানি, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় বা হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে, সেগুলোকে বলা হয় বায়ু দূষক পদার্থ। তো আমরা এই দূষক পদার্থগুলো নিয়ে অত বেশি আলোচনা করব না। এটা যেহেতু তোমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। তোমরা শুধুমাত্র এখান থেকে অবজেক্টিভ টাইপ যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো একটু রিডিং করলেই হয়ে যাবে। আমি এখানে তোমাদেরকে বলবো যে এখানে প্রাইমারি দূষক পদার্থের উদাহরণ, সেকেন্ডারি দূষক পদার্থের উদাহরণ, এই দুইটা বিষয় একটু তুমি দেখবা। আর এখানে প্রাইমারি বা সেকেন্ডারি দূষক পদার্থের যে সর্বোচ্চ নিরাপদ মাত্রা আছে, সেই নিরাপদ মাত্রাগুলো একটু মনে রাখবা। এগুলো অবজেক্টিভ এর জন্য ইম্পর্টেন্ট। আর আমরা সরাসরি এরপরে গ্রিন হাউস প্রভাবটা কি সেটা একটু দেখবা আগামী ক্লাসে। গ্রিন হাউস প্রভাব, এবং এখানে গ্রিন হাউস প্রভাবেও অত বেশি আলোচনা না করলেও চলবে। সিএফসি কি, সিএফসি কিভাবে ওজোন স্তরকে ক্ষয় করে সেটা নিয়ে একটু আলোচনা করব। এরপরে অ্যাসিড বৃষ্টি ও তার প্রতিকার নিয়ে একটু আলোচনা করব আগামী ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আজকে যারা অংশগ্রহণ করেছো তারা তোমাদের বন্ধু বান্ধবদেরকে সবাইকে বলে দিবা যে আগামী ক্লাসটাও যথাসময়ে রুটিন অনুসারে অনুষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে স্বাগত।